ওকে, তো আজকের টপিক আমাদের মোটামুটি ইনার প্রোডাক্ট স্পেসটা আমরা শেষ করব, অ্যাডজয়েন্ট অপারেটরটাও করিয়ে দেবো। তবে এক্সারসাইজটা আজকে বোধহয় সলভ করা সম্ভব হবে না। হ্যাঁ, তো এক্সারসাইজটা বোধহয় পরের দিন করব আমরা, তাহলে সিলেবাসটা শেষ হয়ে যাবে। আর যদি তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রবলেমগুলো থাকে সেটাও আমরা তাহলে নেক্সট দিনে আলোচনা করে নেব, ঠিক কি না? বুঝতে পারছি, এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি আইডিয়া আর কি। প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ গুলোর কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে করে রাখবো যতটা হ্যাঁ পারি। হ্যাঁ হ্যাঁ, তোমরা ওটা করে রাখবে, তাহলে পরের দিন আমরা পুরোটা আমরা আলোচনা মিলিয়ে করব। নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো আমরা কি কি করেছি, মোটামুটি ইনার প্রোডাক্টের ডেফিনেশনও বলে ফেলেছি। হ্যাঁ, এবার মেনলি হচ্ছে যে আমাদেরকে দেখাতে হবে যে এলপি স্পেসটা ইনার প্রোডাক্ট স্পেস হয় না ফর পি নট ইকুয়ালস টু 2। এইটা আমরা দেখাবো, আজকের মূল বিষয় হচ্ছে এটা, যে আচ্ছা দাঁড়াও আমি দেখে নিই রেকর্ডিংটা ঠিকঠাক হচ্ছে কিনা। হ্যাঁ, চলছে রেকর্ডিং। ওকে, তো এলপি স্পেস ইজ নট হিলবার্ট স্পেস ইফ পি নট ইকুয়ালস টু 2। মানে 2 না হলে ওগুলো হিলবার্ট স্পেস হবে না, মানে ইনার প্রোডাক্ট স্পেস হবে না। তো সেটার জন্য আমাদের প্রুফ হচ্ছে, আচ্ছা দেখো ভালো করে বুঝতে হবে যে আমরা একটা সিকোয়েন্স তৈরি করছি, সেটা হচ্ছে 1 1, বাকি সব 0, ডট ডট ডট, মানে এগুলো সবই 0, এখান থেকে দুটো পরে সবগুলো 0, ঠিক আছে। আর ওয়াইটা হচ্ছে প্রথমটা 1, তারপরটা -1, বাকি সব 0। ওকে, তাহলে এক্স প্লাস ওয়াই যদি আমরা করি তাহলে কি পাবো, এটা হচ্ছে 2, তারপরে 0, সব 0 হলো। আর এক্স মাইনাস ওয়াই যদি আমরা করি তাহলে 0, 2, 0 0 0। বুঝতে পারছো? তাহলে আমাদের ডেফিনেশন অনুযায়ী এক্স প্লাস ওয়াই এর নর্মের স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর নর্মের স্কোয়ার, এইটা কত হচ্ছে সেটা আমরা একবার দেখিনি। তাহলে বাই ডেফিনেশন এটা এটা টু দি পাওয়ার পি করে সবটা যোগ করতে হবে, করে যে যোগফলটা হবে সেটাকে আবার পি এর রুট বের করতে হবে। তার মানে আলটিমেটলি এটা হচ্ছে 2 টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার 1/p। এটা হচ্ছে এটা হচ্ছে এই নর্মটার, হ্যাঁ, তার উপরে আবার স্কোয়ার আছে, হ্যাঁ, তার মানে এটা 2/p হয়ে গেল। তার মানে আলটিমেটলি আমরা কি, আচ্ছা, প্লাস এইটার জন্য আবার করতে হবে, এইটার জন্য একটাই 2 আছে, তার মানে ওই একই আসবে 2/p। এই দুটো আসছে এই স্কোয়ারের জন্য, বুঝতে পেরেছো? তাহলে এটা কত আসছে, এটা আসছে তোমার 2 স্কোয়ার 4 প্লাস 4, তার মানে 8 আসছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এইবার এইটা দেখি, এইটা কত আসছে। তাহলে এইটা আসছে আমাদের, আচ্ছা, এক্স এর নর্মের স্কোয়ার, তাহলে এইটা আসছে তোমার 1 প্লাস 1, 2, হ্যাঁ, টু দি পাওয়ার 1/p। এটা আসছে এর নর্ম, তার স্কোয়ার করলে 2 টু দি পাওয়ার, এটা আসছে প্লাস 2 টু দি পাওয়ার 2/p, একই আসবে। এইটা আসছে এই জিনিসটা, তাহলে এই জিনিসটা আমাদের আসছে 4 × 2 টু দি পাওয়ার 2/p। তাহলে দেখো দুটো জিনিস কিন্তু আলাদা। হ্যাঁ, অতএব এক্স প্লাস ওয়াই নট ইকুয়ালস টু 2 টাইমস, বলো বোঝা গেল ক্যালকুলেশনটা না বুঝতে পারোনি?
ইজ দ্যাট ক্লিয়ার অর নট? স্যার কোশ্চেনে যে পি নট ইকুয়ালস টু 2, ওটা পি নট ইকুয়ালস টু 3 বা 4 ও থাকতে পারে তো? না না না, পি 2 হলে তো ওটা হয়ে যাবে L2 স্পেস, আর L2 স্পেস হলে এই দুটো দেখো এক হয়ে যাচ্ছে, হচ্ছে না? আমি যদি পি এর ভ্যালু 2 বসাই তাহলে এটা কত হয়ে যাবে? 8 হয়ে যাবে না এটা? হুম, তাহলে তো সেম হয়ে যাবে না? ঠিক আছে। তাহলে পি এর ভ্যালু 2 হলে কিন্তু ওটা হয়ে যাচ্ছে, মানে হিলবার্ট একটু স্পেস হয়ে স্পেস হবে, যাচ্ছে, হয়ে হিলবার্ট যাচ্ছে। স্পেস হয়ে যাচ্ছে। তো অ্যাজ এখানে লিখতে হবে অ্যাজ পি নট ইকুয়ালস টু 2, তাহলে পি 2 ছাড়া অন্য যাই হোক না কেন এই দুটো তখন ম্যাচ করছে না এই ক্ষেত্রে, তাহলে প্যারালেলোগ্রাম লটা স্যাটিসফাই করছে না, যার ফলে এটা হিলবার্ট স্পেস হচ্ছে না। তাহলে বোঝা গেছে এটা? আচ্ছা। আচ্ছা, আর একটা জিনিস আমরা আজকে আগের দুটো জিনিস করব, যেটা আমি বলেছিলাম যে এনি টু নর্মস আর ইকুইভ্যালেন্ট, এটা আমরা মাঝখানে একটা গুলিয়ে গেছিল, এনি টু নর্মস আর ইকুইভ্যালেন্ট ইন এ finite dimensional linear space। ঠিক আছে? তো এইটা বেসিক্যালি আমাদের একটা দিক তো ঠিক ছিল, যে ওখানে আমরা বেসিক্যালি যে কোনো একটা নর্ম নিয়েছিলাম এইটা, আর একটা নর্ম নিয়েছিলাম এইটা, এইটা নিয়েছিলাম, আর এইটা আমরা প্রুভ করেছিলাম যে নর্ম অফ এক্স ইজ লেসার ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ইনটু নর্ম অফ এক্স এর টু নর্ম, এইটা আমরা প্রুভ করেছিলাম। ঠিক আছে? তো আমাদের অন্য ইনইকুয়ালিটিটা প্রুভ করতে হতো, তো সেইখানে গিয়ে আমরা একটু গুলিয়ে ফেলেছিলাম। তো আজকে সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি আর কি। তো তার জন্য যেটা আমাদের করতে হবে, so for the reverse inequality, consider f from x comma norm of two norm, এখান থেকে আর এ একটা ম্যাপ ডিফাইন করছি বাই, হ্যাঁ, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু নর্ম অফ এক্স, মানে অরিজিনাল যে নর্মটা আছে, ঠিক আছে, এটা সরি এক্স দিতে হবে এখানে, এইটা আমরা ডিফাইন করলাম। এবার আমরা দেখাবো যে এই ম্যাপটা কন্টিনিউয়াস, নিড টু শো দ্যাট এফ ইজ কন্টিনিউয়াস। তার জন্য আমরা কি করব, লেট সি বিলংস টু এক্স, তাহলে আমি সি পয়েন্টে কন্টিনিউয়াস দেখাবো। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাদেরকে বের করতে হবে যে let us take epsilon greater than 0। তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে এফ অফ এক্স মাইনাস এফ অফ সি ইজ লেস দ্যান এপসিলন whenever দেখো এইদিকে হচ্ছে আমার টু নর্ম, whenever এক্স মাইনাস সি টু নর্মটা লেস দ্যান ডেল্টা ফর সাম ডেল্টা। তাহলে এইরকম আমাকে ডেল্টা পেতে হবে সাজ দ্যাট এই জিনিসটা হোল্ড করবে, তবে তো আমরা কন্টিনিউয়াস বলতে পারবো। বুঝতে পেরেছো? এইটা আমাদের চাই। আচ্ছা, আমরা এই ইনইকুয়ালিটিটা কাজে লাগাবো। আচ্ছা দেখো, মড অফ এফ এক্স মাইনাস এফ সি, এটা কি? এটা বেসিক্যালি হচ্ছে মড অফ নর্ম অফ এক্স মাইনাস নর্ম অফ সি, এটা আমরা জানি এক্স মাইনাস সি এর নর্ম। এটা তোমার ফলোস ফ্রম ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ফলোস ফ্রম ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ইজিলি এটা ফলো করো। এটা এটা যদি এইভাবে দেখতে চাও,
ধরো এক্সটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস সি প্লাস সি। তাহলে এইটার উপরে এবার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি এক্স মাইনাস সি প্লাস নর্ম অফ সি। তার মানে এই সিটাকে যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে আমরা পেয়ে যাব এইটা লেসার ইকুয়ালস টু এক্স মাইনাস সি। ঠিক, আবার তুমি যদি এখানে সি দিয়ে স্টার্ট করো তাহলে সি মাইনাস এক্স প্লাস এক্স করলে এইটা পেয়ে যাবো সি মাইনাস এক্স, আর সি মাইনাস এক্স এর নর্ম আর এক্স মাইনাস সি এর নর্ম সেম। তাহলে আমরা ওই দুটোকে কাজে লাগিয়ে আমরা বলতে পারবো মড অফ নর্ম অফ এক্স মাইনাস নর্ম অফ সি ইজ লেসার ইকুয়ালস টু নর্ম অফ এক্স মাইনাস সি। এটা আমরা ওখান থেকে ফলো করছি। ঠিক, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, নাও চুজ ডেল্টা ইকুয়ালস টু এপসিলন বাই এম। ওকে, এপসিলন বাই এম আমরা ডেল্টাকে নিলাম। তাহলে দেখো যে যখন এক্স মাইনাস সি টু নর্ম ইজ লেস দ্যান ডেল্টা, তার মানে এটা কি? তার মানে হচ্ছে এক্স মাইনাস সি টু নর্ম ইজ লেস দ্যান এপসিলন বাই এম। এখন এই যে আগের ইনইকুয়ালিটি থেকে আমরা পাচ্ছি যে এক্স মাইনাস সি এর নর্ম ইজ লেস দ্যান ইকুয়ালস এম ইন্টু এক্স মাইনাস সি এর টু নর্ম। এটা আবার এইটা থেকে ছোট, তার মানে এম ইন্টু এপসিলন বাই টু এর থেকে, মানে এপসিলনের থেকে ছোট। তার মানে আমরা তাহলে কি পাচ্ছি? এইটা যখন হচ্ছে তার মানে উই হ্যাভ এক্স মাইনাস সি টু নর্ম ইজ লেস দ্যান ডেল্টা ইমপ্লাই করছে নর্ম অফ এক্স মাইনাস সি লেস দ্যান এপসিলন। দ্যাট মিনস এফ এক্স মাইনাস এফ সি এর থেকে আবার এটা ছোট, এর থেকে এইটা ছোট। তার মানে আলটিমেটলি এই জিনিসটা এর থেকে ছোট আর এটা আবার এপসিলনের চেয়ে ছোট। তার মানে এই জিনিসটা এপসিলন, এখান থেকে ইমপ্লাই করছে যে এফ ইজ কন্টিনিউয়াস। ঠিক, তাহলে এই জায়গাটা আমরা এর আগের দিন কেন জানি না গুলিয়ে গেছিল, তো এইটা আমরা ধরো এখান থেকে আমরা পাচ্ছি। আচ্ছা, বাকিটা আমরা যদি এবার দেখি তাহলে খুব সহজেই হয়ে যাবে। তাহলে এই জিনিসটা আমাদের হয়ে গেছিল। তাহলে আমরা এই যে এই ম্যাপটা ডিফাইন করলাম, এটা কন্টিনিউয়াস দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা কনসিডার করছি যে এই যে ইউনিট বল উইথ রেসপেক্ট টু দ্য টু নর্ম। ঠিক আছে, দেখো টু নর্মটা হচ্ছে আমাদের কাছে ইউজুয়াল নর্ম আর স্ট্যান্ডার্ড নর্ম। এই যে আর এন স্পেসটা আছে না, আর আর টু দি পাওয়ার এন, যেহেতু ফাইনাইট ডাইমেনশনাল তাহলে ওর ডাইমেনশন যদি তুমি এন ধরো তাহলে এই যে স্পেসটা আছে বাঁদিকে যে স্পেসটা দেখছো সেটা আর টু দি পাওয়ার এন এর সঙ্গে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, মানে আইসোমরফিক বলতে পারো। তাহলে যেহেতু আর টু দি পাওয়ার এন এ হাইনি-বোরেল থিওরেম কাজ করে, তাহলে এই যে স্পেসটা দেখছো এই স্পেসটা হচ্ছে ক্লোজড অ্যান্ড বাউন্ডেড। তাহলে ক্লোজড অ্যান্ড বাউন্ডেড যদি হচ্ছে তাহলে আমরা বলতে পারবো এই বি সেটটা কম্প্যাক্ট। তাহলে বি সেটটা এই স্পেসে কম্প্যাক্ট, বিকজ এখানে কিন্তু কাজে লাগছে ফাইনাইট ডাইমেনশন। যেহেতু ফাইনাইট ডাইমেনশনটা দেওয়া আছে অতএব এটা কম্প্যাক্ট। আর এফটা হচ্ছে কন্টিনিউয়াস ম্যাপ, তাহলে এফ অফ বিটাও হয়ে যাবে কম্প্যাক্ট ম্যাপ, কম্প্যাক্ট সেট। ওকে, তাহলে এফ অফ বিটা হয়ে গেল কম্প্যাক্ট সেট। তার মানে এইবার দেখো এই এফ অফ বি মানে কি? এফ অফ বি মানে হচ্ছে সেই সমস্ত সেট যে যাদের নর্ম টু নর্ম ছিল ওয়ান, তাদের ইমেজটা। ঠিক আছে, তাদের ইমেজ। তাহলে যদি কোনো ভেক্টরের নর্ম টু নর্মটা ওয়ান হয় তাহলে ডেফিনেটলি এক্সটা নট ইকুয়ালস টু জিরো, আর এক্সটা নট ইকুয়ালস টু জিরো মানে তার নর্ম অফ এক্সও নন জিরো। তার মানে এই যে ভ্যালুগুলো আমরা পাচ্ছি এফ অফ বি এর এলিমেন্টগুলোর ভ্যালুগুলো প্রত্যেকটাই হচ্ছে পজিটিভ ভ্যালু। আর একটা কম্প্যাক্ট সেটের মধ্যে তোমার যে কোনো মিনিমাম অ্যাটেন্ড করে, তাহলে মিনিমাম যেহেতু অ্যাটেন্ড করে তাহলে কোনো একটা ভ্যালু পাবে এই এফ অফ বিতে সাচ দ্যাট সেই ভ্যালুটা হচ্ছে মিনিমাম অফ দ্য হোল সেট। বুঝতে পেরেছো? তার মানে এইখানে আমরা কি বলতে চাইছি দেখো, তাহলে এইখানে আমরা বলতে চাইছি যে দেয়ার এক্সিস্ট এ সি বিলংস টু বি, হ্যাঁ, such that f of c is minimum of mean of f of b। ঠিক আছে, তার মানে বুঝতে হবে যে f of c is less or equals to f of x where 2 norm of x is 1।
মানে এই এক্সটা বি এর এলিমেন্ট, আর বি এর এলিমেন্ট মানে এইটা হবে, ঠিক? তাহলে এই জিনিসটা আমরা পাচ্ছি, আর এই ভ্যালুটা নিশ্চয়ই পজিটিভ, এই ভ্যালুটা 0-র থেকে বড়, ঠিক না? তাহলে এই ভ্যালুটার আরেকটা নাম জাস্ট একটা নোটেশন দিয়ে দাও, ক্যাপিটাল ডি। তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি, যে হোয়েন এভার নর্ম অফ এক্স টুটা যদি 1 হয়, তাহলে এফ এক্স এর ভ্যালুটা ডি এর থেকে বড় হবে। তার এফ এক্স এর ভ্যালু মানে তো নর্ম অফ এক্স, তাহলে এইটা হয়ে যাবে ডি এর থেকে বড়। বুঝতে পেরেছো? তাহলে এইটা হলেই এইটা ইমপ্লাই করবে। টু নর্মটা 1 হলে এই নর্ম অফ এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু ডি হবে, গ্রেটার দেন ডি হবে। আচ্ছা, এবার দেখো গ্রেটার দেন ইকুয়ালস টু, আচ্ছা ওকে, নো প্রবলেম। এবার নাও ফর এনি এক্স বিলংস টু এক্স, হ্যাঁ, নন জিরো, আমি জিরো বাদ দিচ্ছি। তাহলে দেখো এক্স মাইনাস এই যে এলিমেন্টটা পাচ্ছ, এর টু নর্ম কিন্তু 1, তার মানে এইটা হয়ে যাচ্ছে আমার বি এর এলিমেন্ট। তাহলে এর উপরে যদি আমি আমাদের ইউজুয়াল নর্ম চাপাই, তাহলে এক্স বাই এটা তাহলে গ্রেটার দ্যান ডি হবে। তার মানে এইটা তো কনস্ট্যান্ট, এটা বেরিয়ে যাবে। তাহলে 1 বাই নর্ম অফ এক্স টু ইন্টু নর্ম অফ এক্স গ্রেটার দ্যান ডি। তার মানে নর্ম অফ এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু ডি ইন্টু, দেখো এই ইনইকুয়ালিটিটা আমরা কিন্তু চাইছিলাম, তাই না? তার মানে ডি ইন্টু, তাহলে এই ধরনের ইনইকুয়ালিটি একটা আমরা চাইছিলাম। তাহলে দেখো এইদিকে ওই আগের ইনইকুয়ালিটিটা হয়েছিল, এই ইনইকুয়ালিটিটা হয়েছিল, আর ওইদিকে আরেকটা এই ধরনের ইনইকুয়ালিটি চলে আসলো, যেখানে এক্স টুটা বাঁ দিকে থাকছে, এটা এদিকে থাকছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, কম্বাইন করলে, তাহলে এই ইনইকুয়ালিটি একটা পেয়ে গেলাম কম্বাইন করে। তার মানেই হচ্ছে দুটো নর্ম ইকুইভ্যালেন্ট। বোঝা গেল? তো ঠিকই ছিল প্রুফটা আমাদের, ওই বলতে একটু হয়তো কোনো একটা জায়গায় গুলিয়ে গেছিল কন্টিনিউটির জায়গায়। ওকে, নেক্সট আরেকটা প্রবলেম আমরা আজকে করব। বলো, এটা বুঝতে পেরেছো? এটা না হলে আরেকবার দেখে নেবে, এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়। এটা বোঝাটা আমার মনে হয় খুব দরকার। হ্যাঁ, ওকে, তাহলে আর এর আগের দিন একটা এক্সারসাইজের যে লাস্ট কোশ্চেনটা আমরা করিনি, মনে আছে? এক্সারসাইজ বি, ওখানে কোশ্চেনটা এটা ছিল যে সি মাইনাস এক্সটা ছিল এইটা, হ্যাঁ, আর একটা ম্যাপ ছিল টি এফ টি ফ্রম সি 1 to 1 to আর ডিফাইন্ড বাই, ওখানে ম্যাপটার নাম ছিল এফ, হ্যাঁ, আমি এখানে টি নাম দিয়ে করছি, ঠিক আছে? ডিফাইন্ড বাই টি অফ এফ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন -1 to 0 এফ টি ডিটি মাইনাস 0 to 1 এফ টি ডিটি। এবার it is easy to see that t is linear. তোমাকে যেটা করতে হবে যে find its norm, এটা বের করতে হবে। এইটা তাহলে আমরা কিভাবে বের করব, এই কোশ্চেনটা আজকে ধরো করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এটা বেশ মানে খুব সুন্দর অঙ্ক, কারণ এখানে দেখতে পাচ্ছ একটা মাইনাস আছে না, এই মাইনাসের জন্য এই জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমাদের ক্লেম হচ্ছে এর নর্ম কিন্তু হবে 2 এক্স্যাক্টলি, ঠিক আছে? এর নর্ম হবে 2, এটা আমরা এখানে প্রুফ করব। মানে আগে যেমন ছিল না যে বি মাইনাস এ নর্ম হয়েছিল, এখানে ওই রকমই, মানে এখানে যদি এ টু বি থাকতো তাহলে নর্মটা আমার বি মাইনাস এই হতো।
এই ক্ষেত্রে 1 মাইনাস অফ -1 দ্যাট ইজ 2, তাহলে এখানে নর্ম হবে 2। তো এটাকে আমাদের স্ট্যাবলিশ করতে হবে, কিন্তু প্রুফটা একটু আলাদা, আগেরটার থেকে আগেরটার মতো ইজি নয়, ঠিক আছে? তো টি অফ এফ ইজ mod of minus ft dt 0 to 1 ft dt। তাহলে দেখো আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি যদি অ্যাপ্লাই করি, এটা লিখতে পারবো -1 to 0 ft dt প্লাস 0 to 1 ft dt। এটা আমরা করতে পারি, এখানে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি আমরা অ্যাপ্লাই করলাম। ওকে, আচ্ছা এই জিনিসটা আবার লেস দ্যান ইকুয়ালস টু আমরা করতে পারি -1 to 0 mod ft dt প্লাস 0 to 1 mod ft dt। আচ্ছা আচ্ছা, এবার mod f এর সুপ্রিমাম নিয়ে নাও, তাহলে ওইটাকে আমরা এখান থেকে লিখতে পারি যে যেটা সুপ্রিম সেটাই তো নর্ম, সেই নর্মটা বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকবে এখানে -1 to 0 dt প্লাস 0 to 1, আচ্ছা এটা কমন নিয়ে নাও 0 to 1 dt। তাহলে এটারও ভ্যালু 1 আর এটারও ভ্যালু 1, তার মানে এটা আমরা পাচ্ছি 2 ইন্টু নর্ম অফ এফ। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম? আলটিমেটলি পেলাম যে mod অফ tf মানে নর্ম অফ tf ইজ লেস অর ইকুয়ালস টু 2 ইন্টু নর্ম অফ এফ। দাঁড়া একটু, ওকে ও এখানে আমাদের হিলবার্ট স্পেস লিখতে হতো, ঠিক আছে। তাহলে আমরা যেটা পেলাম যে নর্ম অফ টিএফ দেখো এখানে নর্মটা আমি মড কেন লিখছি, কারণ রিয়ালের নর্ম মানেই হচ্ছে মড। তার মানে কি? তার মানে টিএফ ডিভাইডেড বাই নর্ম অফ এফ ইজ লেসার ইকুয়ালস টু 2। তার মানে এই যে সেটটার সুপ্রিমাম 2 এর থেকে ছোট বা কম, 2 এর থেকে সমান বা ছোট হতে পারে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এই সুপ্রিমামটাই হচ্ছে নর্ম অফ টি, তার নর্ম অফ টি ইজ লেসার ইকুয়ালস টু 2। এটা এখান থেকে 1 নম্বর আমাদের রেজাল্ট পেলাম। উল্টোটা দেখাতে হবে যে 2 এর থেকে এটা সমান বা বড় হবে, তবেই তো আমি বলতে পারবো এক্স্যাক্টলি এটা 2 হবে। আচ্ছা এইবার মেন কাজ, এই পার্টটা ইজি ছিল, এটা ছিল ইজি পার্ট। টাফ পার্টটা হচ্ছে এটা, দেখো কনসিডার f for n belongs to n, define fn belongs to c of -1 to 1 by fnx দেখো আমরা এটাকে আগে ছবির মাধ্যমে আমরা ফাংশনটাকে আঁকতে চাইছি। এটা হচ্ছে 0, এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে তোমার +1, আর এইখানে তোমার ধরো 1/n -1/n, এইখানে ধরো 1/n হলো। আর ফাংশনটা আমরা তৈরি করছি কিভাবে, দেখো এটা ভালো করে দেখতে হবে যে ফাংশনটা আমরা কিভাবে তৈরি করছি। এইটা হচ্ছে আমার হাইট হচ্ছে 1 হাইট, তাহলে ফাংশনটা শুরু হচ্ছে এখান থেকে অফ দি সেম, মানে জাস্ট 1 থাকছে, ঠিক আছে। আর এইখানে -1 হচ্ছে, এইটুকুতে -1, আর এইটুকুর মধ্যে মানে -1 থেকে 1/n এর মধ্যে স্ট্রেট লাইন দিয়ে আমরা এটাকে জয়েন করে দেবো। এটা একদম অরিজিন দিয়ে পাস করবে, এইরকম হচ্ছে। তাহলে ফাংশনটা কি হচ্ছে, তাহলে এইভাবে এটাকে যদি আমরা এইভাবে লিখি, তাহলে এটা হবে 1 যদি
এক্সটা -1 এর চেয়ে বড় হয় আর 1/n এর চেয়ে -1/n এর চেয়ে ছোট হয়, ঠিক? আচ্ছা, এই লাইনটা কি বেসিক্যালি? এই লাইনটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে। তাহলে সেটা দেখতে কি রকম হবে? আই থিঙ্ক এটা এন এক্স হয়ে যাবে যদি -1/n এর চেয়ে এক্স লেস দেন ইকুয়ালস টু 1/n। কারণ বুঝতেই পারছো যে এখানে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হবে, আর যদি আমি এখানে এক্স এর জায়গায় -1/n পুট করি তাহলে এখানে হয়ে যাচ্ছে -1, তার মানে এখানে একটা নেগেটিভ হবে, মাইনাস হয়ে যাবে, কারণ এর স্লোপটা তো নেগেটিভ, বুঝতেই পারছো। তাহলে 1/n এ ভ্যালুটা কত হচ্ছে দেখো, 1/n এ ভ্যালুটা হয়ে যাচ্ছে -1, তাহলে দেখো ম্যাচ করে যাচ্ছে। তারপরে -1 যদি এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু 1/n আর লেস দেন ইকুয়ালস টু, হ্যাঁ এইটির তাহলে এই হচ্ছে আমাদের এই ফাংশনটার ডেফিনেশন, ঠিক আছে? তাহলে আমরা বেসিক্যালি কি করব, এই ফাংশনের উপরে আমরা টিএফএন বের করব, তার নর্ম বের করব। তাহলে নর্ম অফ টিএফএন কত হচ্ছে এটা জাস্ট ক্যালকুলেট করব। তাহলে এটা কি হচ্ছে, -1 to 0 fn t dt -0 to 1 fn t dt, ওকে, এটার মড। আচ্ছা, তাহলে এইটাকে আমরা যদি এইভাবে লিখি যে -1 to -1/n, হ্যাঁ এটা তখন 1 হয়ে যাবে, জাস্ট dt প্লাস -1/n to 0 মাইনাস nt dt, তারপরে হচ্ছে 0 to 1/n তারপরে হচ্ছে -nt dt, হ্যাঁ -0 to 1/n -1 dt। এই জিনিসটা হচ্ছে, দেখো প্রত্যেকটা টার্ম কিন্তু পজিটিভ হবে। তাহলে এই ভ্যালুটা তো আমরা সহজেই বের করতে পারছি, হ্যাঁ এই ভ্যালুটা হচ্ছে -1/n -1 মাইনাস অফ -1, তার মানে 1 - 1/n, এটা হচ্ছে প্লাস এটার একটা পজিটিভ ভ্যালু তুমি পাবে, কারণ এটা তুমি ইজিলি ক্যালকুলেটও করতে পারো। -n ক্যালকুলেট করলে t²/2 হয়, t²/2, এখানে হচ্ছে 0 to -1/n হয়ে গেল, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস মাইনাসে প্লাস t²/2 n দিয়ে দাও এখানে 1/n to 0, আর এটা হয়ে যাচ্ছে আমার 1 মাইনাস জাস্ট এ সেকেন্ড, এটা 0 to 1/n নয়, 1/n to 1, 1/n to এটা 1 হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 - 1/n, এটা আসবে। তাহলে জিনিসটা আমরা কি পাচ্ছি, 2 - 2/n, এইখানে এই ভ্যালুটা কত আসছে দেখো, এটা আসছে 0 মাইনাস অফ 1/n, আর মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, তার মানে এটা আসছে বেসিক্যালি 1, এই ভ্যালুটা আসছে কত 1/2, ঠিক না? না না 1/2 না, এখানে হচ্ছে n ইন্টু t এর জায়গায় 1/n এর স্কোয়ার, তার মানে 1/n এর স্কোয়ার ইন্টু একটা 2, তার মানে 1/n আসছে, এটা 1/n আসবে, 1/2n, তাহলে এটা আসছে আমার কত আসছে, এখানে আসছে 1/n, তাহলে 2 - 1/n আসছে আলটিমেটলি। তার মানে দেখো, আর আর যদি আমরা fn এর সুপ্রিমাম দেখি তাহলে কত পাচ্ছি দেখো, ম্যাক্সিমাম 1 যাচ্ছে এই দিক থেকে, মডুলাস নিলে 1, এদিকেও 1, তার মানে সুপ্রিমাম নিলে 1 পাচ্ছি আমি, 1 এর থেকে মডের ভ্যালুটা 1 এর থেকে ছোট। তাহলে তাহলে জিনিসটা কি আসলো, নর্ম অফ TFN ডিভাইডেড বাই নর্ম অফ FN, এটা আসলো আমার 2 মাইনাস, এটা তো 1, 2 - 1/n, তাহলে এর সুপ্রিমাম যেটা হবে ডেফিনেটলি এর থেকে বড় হবে, ঠিক না? তাহলে সুপ্রিমাম অফ TFN
divided by fn is greater than equals to 2 minus 1 by n for all n, হ্যাঁ ঠিক না? তাহলে দেখো আমরা যদি সুপ্রিমাম অফ, আচ্ছা দেখো আমাদের এই ফাংশনটা কিভাবে তৈরি করেছি বুঝতে পেরেছো? -1 থেকে -1 এর মধ্যে 1 ভ্যালু হচ্ছে, ঠিক আছে, আর -1/n থেকে +1/n এর মধ্যে এই লাইনের যে ইকুয়েশনটা আছে তার মানে -nx হলো, আর 1/n থেকে 1 এর মধ্যে -1 ভ্যালু দিচ্ছে, এটা হচ্ছে -1, ঠিক আছে। এইভাবে আমরা ফাংশনটা ডিফাইন করেছি। ফাংশনটা বোঝা গেছে? ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ এইবার দেখো তাহলে টিএফএন বেসিক্যালি আমরা ওই এই ভ্যালুটাকে ক্যালকুলেট করেছি। দিস ইজ সিম্পল ইন্টিগ্রেশন, আর কিছুই নয়। তো এটাকে আমরা ভেঙে নিলাম যেভাবে ওখানে ভাঙা আছে, -1 থেকে -1/n, তারপর -1/n থেকে 0, তারপর 0 টু, তারপরে 0 পড়তে এটাকে আবার ভাঙলাম 0 to 1/n আর 1/n to 1, ঠিক আছে। এভাবে ভেঙে নিলাম, ভেঙে এইখানে ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে আমি ভ্যালুটা 1 বসিয়ে দিচ্ছি, আর এখানে -1 বাই এখানে -nt, এখানেও -nt, এখানে -1, ভ্যালুগুলো আমরা জাস্ট বসিয়ে দিয়েছি। এবার এটার ভ্যালু হয়ে যাচ্ছে 1 -1/n। ক্যালকুলেশন তোমরা ইজিলি করতে পারবে, এই ভ্যালুটাও ক্যালকুলেট, সবটাই ক্যালকুলেশন করা যাবে। ক্যালকুলেশন করে তোমরা দেখবে যে এই ভ্যালুটা আসছে 2 -1/n। তাহলে এটা যখন চলে আসলো, আর নর্ম অফ এফএন তোমরা দেখতে পাচ্ছ 1, এর ম্যাক্সিমাম মড ভ্যালুটা কত? এর মড ভ্যালুটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, ঠিক না? মানে বুঝতে পেরেছো? এইদিকেও দেখো মড যদি নিই তাহলে এটা তো ওপরে চলে যাবে, হ্যাঁ, তার ম্যাক্সিমাম মড ভ্যালুটা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু 1ই আসছে, তার মানে নর্ম অফ এফএনটা 1 আসছে। তাহলে নর্ম অফ টিএফএন ডিভাইডেড বাই নর্ম অফ এফএন, তাহলে এটা 1, আর এইটার ভ্যালু হচ্ছে 2 -1/n, তাহলে 2 -1/nই থাকছে। তাহলে এর যখন সুপ্রিমাম করব তখন এই সুপ্রিমামটা নিশ্চয়ই এর থেকে বড় হবে। তাহলে সুপ্রিমামটা যদি বড় হয়, হ্যাঁ সুপ্রিমামটা, আচ্ছা তাহলে আমরা যদি টোটাল সুপ্রিমামটা নিয়ে নিই টিএফ ডিভাইডেড বাই নর্ম অফ এফ, তাহলে এই জিনিসটা কোনো পার্টিকুলার সেটের মানে একটা সাবসেটের থেকে বড় হবে, সাবসেটের সুপ্রিমামের থেকে বড় হবে, আর এইটা আবার বড় হচ্ছে এইটার থেকে ফর অল এন। তাহলে এই জিনিসটা দেখো এই 1/nটা কত 0-তে যাচ্ছে, তার মানে এইটা এখান থেকে আমরা বলতে পারি যে সুপ্রিমাম অফ টিএফ ডিভাইডেড বাই নর্ম অফ এফ ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 2, কারণ এটা 2-তে কনভার্ট করছে, ঠিক? তার মানে এটাকেই আমরা বলছি নর্ম অফ টি, তার নর্ম অফ টি গ্রেটার দেন ইকুয়ালস টু 2, সরি। তাহলে আগেরটাই আমরা পেয়েছিলাম নর্ম অফ টি লেস দেন ইকুয়ালস টু 2, এখন পেলাম নর্ম অফ টি গ্রেটার দেন ইকুয়ালস টু 2। তাহলে কম্বাইনিং 1 and 2 we get norm of t is equals to 2। বোঝা গেল? হ্যাঁ, তো আচ্ছা তাহলে আমরা কি করালাম, এলপি স্পেস যে তোমার হিলবার্ট স্পেস হয় না সেটা করালাম, আর এই দুটো করে নিলাম। আচ্ছা এবার চলে আসছি অর্থোগোনাল এলিমেন্ট। অর্থোগোনাল এলিমেন্ট বলতে আমরা কি বুঝি? তাহলে দুটো y বিলংস টু h, এইচটা হচ্ছে ধরো হিলবার্ট স্পেস, ঠিক আছে। হিলবার্ট স্পেসকে আমরা এইচ বলছি, তোমরা এখানে এক্সও বলতে পারো, নন লিনিয়ার এই ইনার প্রোডাক্ট স্পেসকে এইচ দিয়ে আমি লিখছি হিলবার্ট স্পেস ধরে নিয়ে। তাহলে এক্স পারপেন্ডিকুলার টু ওয়াই ইফ অ্যান্ড, এটা হচ্ছে ডেফিনেশন, হ্যাঁ, ইফ নর্ম অফ সরি ইনার প্রোডাক্ট এক্স অ্যান্ড ওয়াই ইজ 0। তো এদের ইনার প্রোডাক্ট যদি 0 হয় তাহলে আমরা বলি এক্স আর ওয়াই পারপেন্ডিকুলার, ঠিক আছে, এটা ডেফিনেশন, ঠিক আছে। আচ্ছা এটা খেয়াল রাখতে হবে, এটা আমরা সবাই জানি না ছোটবেলা থেকেই, যে একটা দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হয় যদি তাদের ডট প্রোডাক্ট 0 হয়, ঠিক না, তো এটাই আমরা জানি। আচ্ছা এটাকে কাজে লাগিয়ে একটা রেজাল্ট হচ্ছে যেটাকে বলা হয় পিথাগোরাস থিওরেম, আমরা পড়েছি না পিথাগোরাস থিওরেম?
থিওরেম। সেটা কি বলে? সেটা এরকম বলে না যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, আর এটা তখন কত হবে? এক্স মাইনাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই হবে। এটা এক্স মাইনাস ওয়াই ধরতে পারো, আবার প্লাস, এটা বেসিক্যালি মাইনাস ওয়াই হবে, এক্স মাইনাস ওয়াই হবে। আবার তুমি যদি এটাকে মাইনাস ওয়াই নিয়ে নাও এদিকে, হ্যাঁ, তাহলে এইটা তখন প্লাস এক্স প্লাস ওয়াই হয়ে যাবে, এটা তখন মাইনাস ওয়াই হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো আমরা দুটো ত্রিভুজের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি তাহলে এরকম পাবো, নর্ম অফ এক্স স্কোয়ার প্লাস নর্ম অফ ওয়াই স্কোয়ার ইজ নর্ম অফ এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইফ এক্স পারপেন্ডিকুলার টু ওয়াই। আর একই রকম ভাবে আমরা এটাও পেতে পারি, ইফ এক্স পারপেন্ডিকুলার টু ওয়াই। তাহলে দুটোই আমরা রেজাল্টটা পাবো। ঠিক আছে? তো এটা দুটো আলাদা আলাদা ত্রিভুজের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই যদি করি তাহলে পাবো। ঠিক আছে? আচ্ছা, এইটার প্রুফ খুবই সহজ, একদম মানে কি বলবো, খুবই সহজ। তো এটার প্রুফ যদি আমরা করি, আমরা যে কোনো একটা করছি, আমরা দুইয়েরটা করি, হ্যাঁ, প্লাসেরটা করি, তাহলে আমরা আরএইচএস দিয়ে শুরু করব, নর্ম অফ এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। এটা বাই ডেফিনেশন হচ্ছে এক্স প্লাস ওয়াই কমা এক্স প্লাস ওয়াই এর ইনার প্রোডাক্ট। ঠিক না? যে কোনো ভেক্টরের নর্মের স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স কমা এক্স এর ইনার। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এটাই ডেফিনেশন। ঠিক আছে? এইভাবে আমরা ইনার প্রোডাক্ট থেকে নর্ম তৈরি করি। ঠিক আছে? ওকে, তাহলে এইবার দেখো, আমরা যদি ইনার প্রোডাক্টের ডেফিনেশন অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে আমরা চারটে টার্ম পাবো। এক্স কমা এক্স পাবো, এক্স কমা ওয়াই পাবো, আর এদিকে পাবো ওয়াই কমা এক্স প্লাস ওয়াই কমা ওয়াই। ওকে, আচ্ছা, যেহেতু এক্স আর ওয়াই পারপেন্ডিকুলার তাহলে এইটাও জিরো হবে, এটাও জিরো হবে। তার মানে আলটিমেটলি আমরা কি পেলাম? এটা হচ্ছে নর্ম অফ এক্স এর স্কোয়ার, এটা পেলাম নর্ম অফ ওয়াই এর স্কোয়ার, যেহেতু এক্স পারপেন্ডিকুলার টু ওয়াই। তার মানে এক্স ওয়াই জিরো, আর এটা যদি জিরো হয় তাহলে এর বারটাও জিরো হবে, সেই জন্য এটাও জিরো হবে। তো দুটোই সেক্ষেত্রে আমাদের জিরো হবে। বোঝা গেল? এটুকু ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে পিথাগোরাস থিওরেম। এইটা শুধুমাত্র দুটো ভেক্টরের ক্ষেত্রে হয় না, এখানে অনেকগুলো ভেক্টরও আমরা নিতে পারি। যেমন আমরা দেখাচ্ছি এক্সটেনশন, ধরো এরকম তিনটে ভেক্টর আছে, একটা এক্স আছে, একটা ওয়াই আছে, জেড আছে, such that x perpendicular to y, x perpendicular to z, y perpendicular to z, মানে তিনটাই পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার। এটার মানেটা কি? এক্স ওয়াই এর সঙ্গে পারপেন্ডিকুলার, এক্স জেড এর সঙ্গে পারপেন্ডিকুলার, মানে যে কোনো দুটো নাও তাদের মধ্যে পারপেন্ডিকুলার, তারা একে অপরের পারপেন্ডিকুলার। তাহলে এটাকে আমরা কি বলছি? মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে যে রেজাল্টটা হবে, তাহলে হবে যে এক্স প্লাস ওয়াই প্লাস, মানে প্লাস মাইনাসও তুমি করতে পারো, ইজ সেম অ্যাজ এক্স এর স্কোয়ার, ওয়াই এর স্কোয়ার, আর এদিকে জেড এর স্কোয়ার। এটাকেও কিন্তু আমরা ওই পিথাগোরাস থিওরেম হিসাবেই নেব। ঠিক আছে? এটা তোমরা এইভাবে ব্যাপারটা ভাবতে পারো যে একটা যে প্যারালেলো পাইপড হয়, হ্যাঁ, যে আমরা বাংলায় তো কি বলি, আয়ত ঘন। ঠিক না? আয়ত ঘন যদি আমরা নিই, কি হলো, হ্যাঁ, এই যে আয়ত ঘন যদি আমরা নিই তাহলে এইটার সঙ্গে এটা পারপেন্ডিকুলার, এইটার সঙ্গে এদিকটা পারপেন্ডিকুলার, আবার এরা নিচেরটাও পারপেন্ডিকুলার। তাহলে দেখো এই যে তিনটে ভেক্টর পাচ্ছি, 1 2 3, এটা পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার। তো এই অবস্থায় এদের যেটা কর্ণের দৈর্ঘ্য হবে, হ্যাঁ, এই যে কর্ণের দৈর্ঘ্য এখান থেকে এইটাকে যদি ডায়াগোনালটা হবে, হ্যাঁ ডায়াগোনালটা তোমার ওইভাবে তিনটে বাহুর কর্ণের স্কোয়ার সমান সমান তিনটের বর্গের যোগফল। ঠিক না? এই জিনিসটাই, এটাও পিথাগোরাস থিওরেমই বেসিক্যালি বলা হচ্ছে। ঠিক আছে? তো
n ডাইমেনশনাল স্পেসে আমরা n সংখ্যক এরকম পারপেন্ডিকুলার মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টর পেতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল স্পেসে আমরা এইভাবে এটা পেতে পারি। ওকে, বোঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে একটা থিওরেম, একদম মানে হিলবার্ট স্পেসের মেন থিওরেম বলা যেতে পারে এটা। এটা আমরা বুঝবো, এর প্রুফ আমরা করব না, আমরা বুঝবো থিওরেমটা কি বলছে। দেখো, এভরি ক্লোজড কনভেক্স সেট সাবসেট অফ এ হিলবার্ট স্পেস, দেখো এখানে কি কি নেওয়া হয়েছে সেটা দেখতে হবে। হিলবার্ট স্পেস H has a unique unique member of smallest norm, smallest norm। দেখো কি মানে, দেখো এখানে কন্ডিশন গুলো খেয়াল করো, একটা হচ্ছে ক্লোজড, ঠিক আছে, একটা হচ্ছে ক্লোজড কনভেক্স, আর একটা হচ্ছে হিলবার্ট স্পেস মানে কমপ্লিট। এখান থেকে আমরা কমপ্লিটেড তিনটে কন্ডিশন থাকলে, তার মানে দেখো আমরা যদি একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, এই যে R2 যদি এক্সাম্পল হিসাবে নাও, এটাকে যদি H হিসাবে নাও, তাহলে এই যে প্লেনটা হচ্ছে, এই প্লেনের মধ্যে যদি একটা ক্লোজড কনভেক্স সাবসেট তুমি যদি কনসিডার করো, যেমন হচ্ছে আমরা এইটা দেখো, এটা হচ্ছে একটা ক্লোজড কনভেক্স সেট। হ্যাঁ, এই যে এই জায়গাটা হচ্ছে একটা ক্লোজ কনভেক্স সেট। কনভেক্স কারণ দেখো ভেতরে যে কোনো দুটো পয়েন্ট যোগ করলে ওই লাইনটা পুরোপুরি সেটের মধ্যেই থাকছে, তাহলে এটা একটা ক্লোজ সেট। কনভেক্স সেটও হচ্ছে মানে ইনক্লুডিং দ্য বাউন্ডারি, তাহলে ক্লোজড হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এইখানকার যে কোনো তুমি যদি পয়েন্ট তোলো অরিজিন থেকে, ধরো এটা অরিজিন, হ্যাঁ এটা ধরো অরিজিন, তাহলে যে কোনো পয়েন্ট তোলো, তাহলে তাদের যে নর্ম হবে, নর্ম মানে তো বেসিক্যালি অরিজিন থেকে ডিস্টেন্স। তাহলে দেখবে এমন একটা ভেক্টর অ্যাটলিস্ট পাবে যার মানে যেটা হচ্ছে জিরোর থেকে একদম মানে কাছে, ঠিক আছে, জিরোর থেকে মিনিমাম ডিস্টেন্সে একটা পয়েন্ট তুমি এই কনভেক্স সেটের মধ্যেই পাবে। ঠিক আছে, তো এটা দেখে ছবি দেখে যেটা মনে হচ্ছে এইরকম জায়গায় যে ভেক্টরটা আছে তার ডিস্টেন্স হচ্ছে মিনিমাম। ঠিক আছে, মিনিমাম ডিস্টেন্স, মিনিমাম লেংথ। ঠিক আছে, তো এইটাই এখানে বলতে চাইছি। বুঝতে পেরেছো? এখানে তাহলে কি বলতে চাইছে, যে যে কোনো হিলবার্ট স্পেসের মধ্যে তুমি যদি একটা ক্লোজড কনভেক্স সেট নাও, তাহলে সেই কনভেক্স সেটের এলিমেন্টগুলোর তুমি যদি নর্ম ক্যালকুলেট করো, প্রত্যেকটা এলিমেন্টের নর্ম ক্যালকুলেট করো, তাহলে তাদের যে ইনফিমামটা পাবে সেইটা কোনো না কোনো ভেক্টরের জন্য অ্যাটেন্ড করবে। মানে ওই কনভেক্স সেটের মধ্যেই একটা ভেক্টর পাবে যার নর্মটা হয়ে যাবে, হ্যাঁ, ওই সেটের নর্মগুলোর ইনফিমাম। আমরা জানি যে একটা এক্সাম্পল দিই, যদি ক্লোজ না হয় তাহলে কি হবে, হ্যাঁ, তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে যে কেন। আচ্ছা, রিয়েলের ক্ষেত্রে দেখো, আর এর ক্ষেত্রে এটা হচ্ছে ধরো আর, এই যে এটা হচ্ছে আর লাইন, ঠিক আছে, এখানে আমরা একটা সেট নিলাম, হ্যাঁ, ওপেন ইন্টারভ্যাল এ টু বি, হ্যাঁ, ওপেন ইন্টারভ্যাল নিলাম, ঠিক আছে, এ টু বি। তাহলে এবার তুমি ভাবো যে এখানে যদি প্রত্যেকটা এক্স নিই, তাহলে এই এক্স এর মড কি হবে? বেসিক্যালি এটা হয়ে যাবে মাইনাস এক্স, কারণ এক্স তো নেগেটিভ, এখানে এটা হচ্ছে জিরো, এক্সটা নেগেটিভ, তাহলে মাইনাস এক্স হচ্ছে। তাহলে এই যে এদের যদি ইনফিমাম নিই, ইনফিমাম অফ মাইনাস এক্স such that x belongs to ab, তাহলে দেখো স্মলেস্ট ডিস্টেন্স কোনটা হবে? ঠিক আছে, তো সেইটা হয়ে যাবে, আমার ভ্যালুটা হয়ে যাবে মাইনাস বি, ঠিক না? ইয়েস অর নো? কিন্তু এই মাইনাস বি, তার মানে দিস ইজ সেম অ্যাজ নর্ম অফ বি। তাহলে এই যে বি এর যে নর্ম হচ্ছে, তাহলে এই বিটা কি এই ওপেন সেটের মধ্যে আছে? নেই, তার মানে এখানে অ্যাটেন্ড করছে না। বুঝতে পেরেছো? ক্লোজড হলে অ্যাটেন্ড করতো, ঠিক আছে, তাহলে সেই জন্য আমাদের ক্লোজটা কিন্তু দরকার। এটা কনভেক্স হচ্ছে কিন্তু ক্লোজড হচ্ছে না, ঠিক আছে।
তাহলে ক্লোজড দরকার, কনভেক্স দরকার, আর হিলবার্ট স্পেস দরকার। কনভেক্সটা কেন দরকার তার একটা এক্সাম্পল নিয়ে নাও। ওয়াই কনভেক্স ইজ নিডেড। হ্যাঁ, কনভেক্স কেন দরকার, মানে কনভেক্স যদি না হতো তাহলে কি মিনিমাম ডিস্টেন্স পাওয়া সম্ভব হতো? এইরকম এক্সাম্পল ভাবা যেতে পারে। আচ্ছা দাঁড়াও, এখানে একটা কি, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ এইখানে ইউনিক ব্যাপারটা আছে। দেখো রেজাল্টটা হচ্ছে কি ইউনিক, পয়েন্টটা ইউনিক হবে। কনভেক্স হলে ইউনিক ব্যাপারটা হবে, কিন্তু যদি কনভেক্স না হয় তাহলে ইউনিক ব্যাপারটা তুমি কিন্তু পাবে না। কথাটা বুঝতে পেরেছো? যেমন আমরা যদি R2তেই দেখি, হ্যাঁ এইখানে যদি একটা সেট নিয়ে নিই, ক্লোজ সেট, আর এইদিকে তার ঠিক রিফ্লেকশন যদি নিয়ে নিই, এইদিকেও নিয়ে নিই, তাহলে এই দুটোর যদি ইউনিয়ন করি তাহলে A ইউনিয়ন B ইজ নট কনভেক্স, ইজ নট কনভেক্স। তাহলে এইখান থেকে তুমি যদি দেখো এখানে একটা পয়েন্ট পাবে যেটা স্মলেস্ট ডিস্টেন্স, আর এখান থেকেও সেম একটা ডিস্টেন্স পাবে, দুটোই সমান। তাহলে তুমি এখানে বেসিক্যালি দুটো পয়েন্ট পেয়ে যাচ্ছ, তার মানে ইউনিকনেস ইজ ভায়োলেটেড, ইউনিকনেস ইজ ভায়োলেটেড। বলো বোঝা গেল? ব্যাপারটা বুঝতে পেরেছো যে আমরা ইউনিক পয়েন্ট কিন্তু পাচ্ছি না। কিন্তু যদি এইদিকে একটাই থাকতো তাহলে এখান থেকে একটাই পয়েন্ট পেতে, যেটা স্মলেস্ট ডিস্টেন্স ফ্রম অরিজিন। তাহলে লেংথ মানেই হচ্ছে ডিস্টেন্স ফ্রম অরিজিন। তাহলে বুঝতে পেরেছো? বলো এই জায়গাটা ক্লিয়ার হলো কি হলো না? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, তাহলে আমাদের থিওরেমটা বুঝে গেলাম আমরা, যে যে কোনো হিলবার্ট স্পেসের মধ্যে যদি একটা ক্লোজড কনভেক্স সেট থাকে তাহলে তাহলে এই জিনিসটা আমি এই জিনিসটা আর অন্যভাবে আমি লিখি। তাহলে লেট কে বি এ কনভেক্স ক্লোজড সেট in H, then there exists C belongs to K such that norm of C is equals to the infimum of all the such that X belongs to K। তাহলে এই ইনফিমামটা সি এর কে এরই একটা পয়েন্টে অ্যাটেন্ড করে যাবে, ঠিক কি না? তো সেই জন্য সিটা কে এরই এলিমেন্ট আমরা পাচ্ছি, এবং এখানে এই চিহ্নটার মানে কি ইউনিক। সো দিস সি ইজ ইউনিক, ঠিক আছে? তাহলে কে এর মধ্যে একটা ইউনিক সি পাবো যার নর্মটা হবে পুরো নর্মগুলোর মধ্যে সবচেয়ে ছোট। তাহলে এই যেহেতু সবচেয়ে ছোট, তাহলে সেটাকে আমরা স্মলেস্ট নর্মও বলতে পারি। তাহলে নর্ম অফ সি ইজ স্মলেস্ট নর্ম অফ কে। তাহলে এইটাই হচ্ছে আমাদের ওই রেজাল্টটা, ঠিক আছে? একটু অন্যভাবে মানে বলা হলো আর কি। এর প্রুফ আমরা নিশ্চয়ই করতে যাব না, ঠিক আছে? তাহলে এটা কিন্তু দেখো এখানে এটা একটা সাবসেট, হ্যাঁ সাবস্পেস না, সাবসেট নেওয়া হয়েছে, যার ফলে আমরা এখানে কি করেছি দেখো, এটা সাবসেট নিয়েছি। সাবস্পেস মানে তো একদম পুরো প্লেন হতে পারে, ঠিক আছে? তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সাবস্পেস নিয়ে আমরা করব। নেক্সট থিওরেম হচ্ছে যেটাকে বলা হচ্ছে প্রজেকশন থিওরেম। লেট M be a closed subspace, M be a closed subspace of H, ঠিক আছে?
such that m not equals to h, then there is a unique representation x equals to y plus z where y belongs to m and x হচ্ছে perpendicular to x না then for every x belongs to h, every x belongs to h, z perpendicular to m, ঠিক আছে, z হচ্ছে পারপেন্ডিকুলার টু m। তার মানে এইটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করব। দেখো ছবিটা বোঝো তাহলে বুঝতে পারবে। ধরো আমাদের এইচটা হচ্ছে r2, এইচটা হচ্ছে এই পুরো প্লেনটা, আর এমটা হচ্ছে আমাদের লাইন মানে এক্স অ্যাক্সিস, ধরো এইটা হচ্ছে ধরো লাইন, ঠিক আছে। তাহলে আমি যে কোনো পয়েন্ট যদি আমি নিই আর স্কোয়ারের মধ্যে এই প্লেনের উপরে, তাহলে এখান থেকে আমি একটা প্রজেকশন যদি করি তাহলে এইখানে একটা পয়েন্ট পাবো, তাহলে এইটা হচ্ছে আমার এক্স, ঠিক আছে। তাহলে আমি এখানে একটা পয়েন্ট পাবো যেটাকে আমরা বলছি ওয়াই, তাহলে এইরকম আমি এল এর উপরে, এটা হচ্ছে আমার এম, তাহলে এম এর উপরে আমি একটা পয়েন্ট পাবো ওয়াই, ইউনিক পয়েন্ট, এটা হচ্ছে কি ইউনিক পয়েন্ট, such that x minus y, that is x minus y, এই যে ভ্যালুটা হচ্ছে x, এই ভ্যালুটাকে আমরা নাম দিচ্ছি z, ঠিক আছে। এইটা হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে এইটা কি 90 ডিগ্রি কোণ করছে, ঠিক আছে। তার মানে এক্সটাকে আমরা লিখতে পারছি কি y প্লাস জেড, ঠিক আছে। মানে ভেক্টর হিসাবে ভাবো, কোথাও একটা অরিজিন আছে, হ্যাঁ, মানে সবগুলোকে অরিজিনের রেসপেক্টে তুমি ব্যাপারটা ভাবতে হবে। এটা এখানে যদি তুমি অরিজিন থাকে তাহলে এক্স মানে বেসিক্যালি এই ভেক্টরটা বোঝাচ্ছে, হ্যাঁ। কে একজন আসলো দেখি, আমরা ভেক্টর স্পেস পড়েছি তো, তাহলে এই প্রত্যেকটাকে তুমি ভাবো, মানে পজিশন ভেক্টর, প্রত্যেকটাকে আমরা যদি পজিশন ভেক্টর হিসাবে ভাবি, তাহলে পজিশন ভেক্টর বেসিক্যালি কি অরিজিন থেকে ওই পয়েন্টটা যোগ করলে যে ভেক্টরটা পাওয়া যায়, তাহলে এইটা হচ্ছে আমার এক্স ভেক্টর, হ্যাঁ, আর এইটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে আমার ওয়াই, ঠিক আছে। তাহলে এই যে ডিফারেন্সটা হচ্ছে জেড, ঠিক আছে। তাহলে এই যে আমি এইভাবে যদি করি ওয়াই প্লাস জেড ইজ ইকুয়ালস টু এক্স, তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা তুমি লক্ষ্য করছো, ট্রায়াঙ্গেল থেকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে মানে এই পয়েন্টটা ওয়াই বলা মানে এই ভেক্টরটা ওয়াই আর এইটা এক্স, আর এইটা হচ্ছে জেড। তাহলে দেখো ওয়াই প্লাস জেড ইজ ইকুয়ালস টু এক্স, ম্যাচ করছে। তো এইভাবে ব্যাপারটা ভাবো, এটা হচ্ছে অরিজিন, নাহলে কিন্তু গুলিয়ে যাবে, ঠিক আছে। such that x minus y, that is z is perpendicular to m, মানে m মানে কি, m এর যে কোনো লাইন তুমি এখানে m এর উপরে যে কোনো একটা ভেক্টর যদি করো তাহলে তার সঙ্গেও কিন্তু অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হচ্ছে। ব্যাপারটা তুমি বুঝতে পেরেছো? এটা খুব খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে। এই ছবিটা তোমরা যদি মানে মনে রাখতে পারো তাহলে দেখবে এইটা বোঝাটা সহজ হয়ে যাচ্ছে। বলো এটা বুঝতে পারলে কিনা বলো। আচ্ছা, বুঝা গেছে স্যার। ওকে ওকে, তো এই যে ওয়াই যেটা পেলাম ইউনিক পয়েন্ট এম এর উপরে, সেইটাকে বলা হচ্ছে এক্স এর প্রজেকশন, বোঝা গেল। এই ওয়াইটাকে বলা হচ্ছে এক্স এর প্রজেকশন। তাহলে আমরা বলি দিস ওয়াই ইজ
called projection of x on m। ঠিক আছে, তো এইটাকে একটা তাহলে ফাংশন, তুমি এখান থেকে একটা ফাংশন তৈরি করতে পারবে, পি ফাংশন এইচ থেকে এম এ, সাচ দ্যাট, হ্যাঁ, সাচ দ্যাট এক্সটা যাচ্ছে ওয়াই এ, এই ওয়াইটাকে আমরা তখন নাম দিচ্ছি পি এক্স। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এক্স গোস টু পি এক্স। আর তাহলে এক্সটাকে তাহলে আমরা লিখতে পারছি যে পি এক্স প্লাস এক্স মাইনাস পি এক্স। তাহলে এই যে এক্স মাইনাস পি এক্স যেটা হচ্ছে, সেটাই হচ্ছে আমার জেড। হ্যাঁ, তাহলে আমার রেজাল্ট কি, জেডটা পারপেন্ডিকুলার টু এম। তার মানে ফর এনি ভেক্টর m belongs to m, we have x minus px perpendicular to m। তার মানে ইনার প্রোডাক্ট x minus px, px টা একটা ভেক্টর, কমা m is 0 for all m belongs to m। বুঝতে পেরেছো, এতগুলো রেজাল্ট কিন্তু হচ্ছে। ঠিক আছে, তাহলে যে কোনো x তুমি যদি h এর এলিমেন্ট একটা নাও, তাহলে m এর উপরে তুমি একটা ইউনিক পয়েন্ট পাচ্ছ যেটাকে আমরা বলছি px। তাহলে x মাইনাস px কি হয়ে যাবে, পারপেন্ডিকুলার টু m হয়ে যাবে ফর এনি m বিলংস টু ক্যাপিটাল M। স্যার বইয়ের যে থিওরেমটা দেওয়া আছে না, আপনি যে প্রজেকশন থিওরেমটা করাচ্ছেন, হ্যাঁ, তো ওখানে x ইকুয়ালস টু y প্লাস জেড, তারপর হোয়ার y বিলংস টু এল ওটা অ্যান্ড ওটা x, ভুল আছে তোমাদের বইয়ে তো যেটা ওখানে আছে। ওটা জেড বিলংস টু এল হবে তো, যে তাহলে শেষেরটা দাঁড়া, জেড y বিলংস টু পারপেন্ডিকুলার l, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, y জেড বিলংস, পারপেন্ডিকুলার টু এল, আর z পারপেন্ডিকুলার টু l হবে, ওটা x হবে না। ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের বইয়ে একদম সরাসরি ভুল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার এবার দেখো, এই ছবি দেখে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। তুমি যদি এই এক্সটাকে যদি এই এম এর উপরে নাও, এক্সটা ধরো এইটা যদি এক্স হয়, তাহলে এখানে ওয়াই কি হবে বলো তো? এক্সটা যদি এম এর উপরে নিই, তাহলে ওয়াইটা কি হবে? ওয়াই আর এক্স তো সমানই হবে স্যার, তাহলে একদম, এক্স প্লাস ওয়াই হবে তো। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তাহলে এটা ইন পার্টিকুলার তাহলে দেখো ছবিটা দেখে তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে ইফ এক্স বিলংস টু এম, দেন পি এক্স ইজ ইকুয়ালস টু এক্স। ঠিক না, ওটা তখন সেম হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে তোমার জেডটা 0 হয়ে গেল, তাহলে এক্স আর পি এক্স সমান, তাহলে জেডটা তখন 0 হয়ে গেল। আর জিরো ভেক্টর অলওয়েজ যে কোনো ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার হয়, তাহলে এইটাও দেখো স্যাটিসফাই হয়ে যাচ্ছে। ঠিক না, হচ্ছে তো স্যাটিসফাই, পারপেন্ডিকুলারের কনসেপ্টটা ওটাও স্যাটিসফাই হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। আর একটা জিনিস এখান থেকে তুমি যদি দেখো, আরেকটা জিনিস এখান থেকে অবজার্ভ করো ছবিটার মাধ্যমে, তাহলে এই যে এক্স পয়েন্ট থেকে তুমি যদি, বা এক্স ভেক্টর থেকে এম এর ডিস্টেন্স, এবার তুমি যদি পয়েন্ট হিসাবে দেখো, তাহলে এই পয়েন্ট থেকে এম এর ডিস্টেন্স, দূরত্ব যদি তুমি দেখো, ঠিক আছে, তাহলে স্মলেস্ট দূরত্ব তুমি পাবে, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর দূরত্ব, ঠিক কিনা, বা জেড এর দূরত্ব। ঠিক আছে, তো এখান থেকে আরেকটা রেজাল্ট আমরা পাচ্ছি যে ডিস্টেন্স অফ এক্স কমা এম ইজ সেম অ্যাজ, x comma m এর ডিস্টেন্সটা সেম অ্যাজ ডিস্টেন্স অফ নর্ম অফ x মাইনাস px। ইয়েস অর নো? ব্যাপারটা বোঝা গেছে? ছবিটা দেখো, ছবিটার দিকে তাকাও আর ব্যাপারটা বোঝো। এইটাই জেডটাই তো হচ্ছে, ওয়াইটাই তো আমরা px লিখছি না, ওয়াইটাকে আমরা কি লিখছি, px। তাহলে জেডটা কি, জেডটা হচ্ছে আমাদের x মাইনাস ওয়াই, তাহলে x মাইনাস px। ঠিক না, x মাইনাস ওয়াই মানে x মাইনাস px, তাহলে x মাইনাস px এর যেটা ডিস্টেন্স বা নর্ম, সেটাই হচ্ছে ডিস্টেন্স ফ্রম x টু m। x টু m মানে হচ্ছে স্মলেস্ট ডিস্টেন্স, স্মলেস্ট ডিস্টেন্সটাই পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয়। এটা আমরা ছোটবেলায় পড়েছি না, যে একটা স্ট্রেট লাইন যদি থাকে
এই যে যতগুলো ডিস্টেন্স হবে তার মধ্যে সবচেয়ে ছোটটা কে হবে, যেটা ছোট হবে সেটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয়, ঠিক না? তো এই যে কনসেপ্টটা, এইটা এখানেও আমাদের ইউজ হচ্ছে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই পিটা ডিপেন্ড করছে এম এর উপরে, এম যদি চেঞ্জ হয়ে যায় তাহলে পিটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, বলো ঠিক আছে কি ঠিক নেই? হ্যাঁ স্যার। ওকে, একবার বলুন এটা, হ্যাঁ কোনটা কি বলবো? ওই যেটা বললেন না কথাটা কেটে গেল, বলুন। কোথা থেকে? তার আগে কি শুনেছিল বলো? যে কথাটা আপনি এখন একটু আগে বললেন সেটা বলুন, মানে কেটে গেল জিনিসটা। কি বললাম জানো, এই যে আমি ওই এটা, তো স্যার এমটা চেঞ্জ হয়ে গেলে পিটা চেঞ্জ হয়ে যাবে, ওটা আচ্ছা বললেন আচ্ছা তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যে পি ম্যাপটা হচ্ছে এম এর উপর ডিপেন্ড করে তো তৈরি হয়েছে, তাই না? ওটাই আমি বলতে চাইছি। আচ্ছা, এইখান থেকে মোটামুটি এটা ঠিক আছে। আর আর একটা জিনিস তাহলে আমরা, হ্যাঁ তাহলে এটা খেয়াল রাখতে হবে যে ফর এনি এক্স বিলংস টু এইচ দেয়ার এক্সিস্ট, we can write x equals to px plus x minus px, যেখানে x minus px perpendicular to m। এটা হচ্ছে আমাদের মূল রেজাল্ট, ঠিক আছে? ওকে, নেক্সট রেজাল্ট চলে আসো, রিজ থিওরেম, RIESZ, রিজ থিওরেম। রিজ থিওরেম বলতে চাইছে যে লিনিয়ার ফাংশনাল গুলো কিরকম হয়, ঠিক আছে? লিনিয়ার ফাংশনাল মানে আমরা জানি এইচ থেকে আর এ লিনিয়ার ম্যাপ, ঠিক আছে? ধরো এফ যদি একটা লিনিয়ার ম্যাপ হয় এইচ থেকে আর এ, দেন there exist unique ভেক্টর। দেখো এইচ এর এলিমেন্ট গুলোকে আমি ভেক্টর হিসাবে বলতে পারি, কারণ এইচ বেসিক্যালি একটা লিনিয়ার স্পেস। there is a unique vector y belongs to h such that f of x is equals to x comma y for all x belongs to x, sorry h। বোঝা গেল যে যে কোনো লিনিয়ার ফাংশনালকে তুমি ইনার প্রোডাক্টের আকারে এক্সপ্রেস করতে পারছো, যে একটা ইউনিক ভেক্টর তুমি পেয়ে যাচ্ছ y in h such that নর্ম fx এর ভ্যালু হয়ে যাচ্ছে ইনার প্রোডাক্ট x, y। এক্সটা বাঁ দিকে রাখছি কারণ এক্স এর রেসপেক্টে ওটা লিনিয়ার হতে হবে, তো সেই জন্য এক্সটাকে বাঁ দিকে রাখছি, কারণ এক্সটাকে যদি ডান দিকে রাখতাম, ডান দিকে কিন্তু লিনিয়ার হয় না, ওটা কি হয়ে যায়, কনজুগেট লিনিয়ার হয়ে যায়। কথাটা বুঝতে পেরেছো? তো সেটা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে এইভাবে যদি তুমি দেখো তাহলে এফ এর নর্মটা তাহলে কিভাবে ক্যালকুলেট করবে, তাহলে এখান থেকে তুমি সহজে এফ এর নর্ম ক্যালকুলেট করতে পারবে। ক্যালকুলেট নর্ম অফ এফ, তাহলে নর্ম অফ এফ মানে আমরা কি জানি, নর্ম অফ এফ মানে হচ্ছে বাই ডেফিনেশন সেটা হচ্ছে নর্ম অফ এফ এক্স ডিভাইডেড বাই নর্ম অফ এক্স তার সুপ্রিমাম, ঠিক? এই জিনিসটাই তো। তাহলে এফ এক্স এর নর্ম, এই এফ এক্স এর ভ্যালু সেটা হচ্ছে ইনার প্রোডাক্ট অফ এক্স কমা ওয়াই, দিস ইজ লেস অর ইকুয়ালস টু, এবার কচি সোয়ার্জ ইনইকুয়ালিটি থেকে আমরা বলতে পারছি দিস ইজ নর্ম অফ এক্স ইন্টু নর্ম অফ ওয়াই। ওকে, এটা তাহলে আমরা কি অ্যাপ্লাই করলাম, সিএস ইনইকুয়ালিটি, কচি সোয়ার্জ ইনইকুয়ালিটি।
আচ্ছা, তাহলে নর্ম অফ এফ এক্স মানে মড ডিভাইডেড বাই নর্ম অফ এক্স ইজ লেস অর ইকুয়ালস টু নর্ম অফ ওয়াই। তার মানে এখান থেকে আমরা ইমপ্লাই করছে যে নর্ম অফ এফ ইজ লেস অর ইকুয়ালস টু নর্ম অফ ওয়াই। ঠিক। অন দ্য আদার হ্যান্ড, তাহলে এখান থেকে একটা ইনইকুয়ালিটি আমরা পেয়ে গেলাম। আমার লক্ষ্য হচ্ছে যে নর্ম এফটা নর্ম ওয়াই এর সঙ্গে সমান হবে, এটা দেখানো। ঠিক আছে, তোমাদের বইয়ে বোধহয় আবার একটা ভুল লেখা আছে, নর্ম অফ জেড। দেখো ওখানে একবার ওয়াই বলছে একবার জেড বলছে, তাহলে ওয়াই আর জেড কিন্তু সেম। হ্যাঁ, বইটা ভালো করে খেয়াল করো, ওরা বেসিক্যালি জেড বলতে চেয়েছে, ওখানে ভুল করে ওয়াই লিখে দিয়েছে। ঠিক আছে, তো এটা চেক করে নিও বইয়ে। আচ্ছা, নাও টেক x equals to y, then fy divided by norm of y কত হচ্ছে? xy divided by norm of y, তাহলে fy এর ভ্যালু তাহলে তখন কত হয়ে যাবে? y, y divided by norm of y, আর এইটা হচ্ছে y এর স্কোয়ার, নর্মের স্কোয়ার, তার মানে নর্ম অফ y। তাহলে আমি এমন একটা পয়েন্ট পেলাম, এমন একটা ভেক্টর পেলাম যাতে এই ভ্যালুটা এর সঙ্গে সমান হয়ে যায়, তাহলে সুপ্রিমামটা ডেফিনেটলি এর থেকে বড় হবে। তাহলে দিস ইমপ্লাইজ সুপ্রিমাম অফ এফ এক্স ডিভাইডেড বাই নর্ম অফ ওয়াই ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু সুপ্রিমাম ওভার এক্স নট ইকুয়ালস টু 0। হ্যাঁ, ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু নর্ম অফ ওয়াই, সরি এইটা হবে নর্ম অফ এক্স। হ্যাঁ, তাহলে এই ভ্যালুটা নিশ্চয়ই গ্রেটার দ্যান ইকুয়ালস টু ওয়াই হচ্ছে, তার মানে হচ্ছে নর্ম অফ এফ গ্রেটার দ্যান ইকুয়ালস টু নর্ম অফ ওয়াই। তাহলে এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 আর 2 থেকে আমরা পাই, ইমপ্লাই করছে নর্ম অফ এফ ইজ ইকুয়ালস টু নর্ম অফ ওয়াই। ঠিক আছে, দিস ইজ দ্য রিজ থিওরেম। রিজ রিপ্রেজেন্টেশন থিওরেম বলা হয় যে কোনো একটা লিনিয়ার ফাংশনাল যদি এফ থাকে, তাহলে দেয়ার এক্সিস্ট এ ইউনিক ভেক্টর ওয়াই such that fx equals to inner product x comma y. হ্যাঁ, তাহলে ইন দিস কেস নর্ম অফ এফ ইজ ইকুয়ালস টু নর্ম অফ ওয়াই। ওকে, আই হোপ দিস ইজ ক্লিয়ার। ইয়েস স্যার। হ্যাঁ, আমরা তাহলে ওটা প্রুফ করে দিলাম, নর্মটা কিভাবে হচ্ছে সেটাও প্রুফ করে দিলাম। আর এখান থেকে তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে কোনো লিনিয়ার ফাংশনালের জন্য একটা করে ভেক্টর আমরা অ্যাসাইন করতে পারছি, ঠিক না? বোঝা গেল? তাহলে উই হ্যাভ এ ম্যাপ এইচ টু এইচ স্টার, হ্যাঁ, যে এক্স গোস টু এফ এক্স। এই ম্যাপটাকে এফ এক্স, তাহলে কি এফ এক্স হচ্ছে সেই সমস্ত ম্যাপ এইচ থেকে আর এ ইজ ডিফাইন্ড বাই এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই কমা এক্স, বা ওয়াই দিয়ে করি, তাহলে তোমাদের নোটেশনটা থাকবে, সেম থাকবে। তাহলে এই ম্যাপটা হচ্ছে এক্স টু এক্স কমা ওয়াই। দাঁড়া কেটে উড়িয়ে দিই। তাহলে y goes to fy হচ্ছে ম্যাপটা, তাহলে fy টা হচ্ছে ডিফাইন্ড বাই fx ইকুয়ালস টু x, y। তাহলে প্রত্যেকটা ভেক্টরের জন্য তুমি একটা করে ম্যাপিং পাচ্ছ, এই লিনিয়ার ফাংশনাল পাচ্ছ, ঠিক না? আবার যে কোনো লিনিয়ার ফাংশনালকে তুমি যেহেতু fy ফর্মে লেখা যাচ্ছে, তার মানে এই যে ম্যাপটা পাচ্ছ দিস, এইটা একটা লিনিয়ার ম্যাপ হচ্ছে। হ্যাঁ, এটাকে নাম দাও টি, তার মানে টি অফ ওয়াই ইজ বেসিক্যালি এফ অফ ওয়াই। তাহলে দিস টি ইজ এ লিনিয়ার ম্যাপ ফ্রম এইচ টু এইচ স্টার। হ্যাঁ, অ্যান্ড অলসো টি ইজ 1 1 অ্যান্ড 1 2। ভেরিফাই, যেটা বুঝতে পারবে না সেটা নিজেরা চেক করে নেবে। হ্যাঁ, 1 1 and 1 2, this implies H and H star are isomorphic, H and H star are isomorphic.
তার মানে এইচ ডবল স্টার যেটা হবে সেটা হবে এইচ স্টারের স্টার, তার মানে আইসোমরফিক, এইচ স্টার আবার আইসোমরফিক টু এইচ, তার মানে এইটা হয়ে গেল এইচ স্টারের সঙ্গে আইসোমরফিক। হ্যাঁ, আবার এইচ স্টার আবার আইসোমরফিক টু এইচ, তার মানে আলটিমেটলি এইচ আর এইচ ডবল স্টার আইসোমরফিক হয়ে গেল, তার মানে হচ্ছে এইচ ইজ রিফ্লেক্সিভ। ঠিক, তাহলে যে কোনো হিলবার্ট স্পেস রিফ্লেক্সিভ হয়। বোঝা গেল? তাহলে এক্সাম্পল হিসাবে আমরা এর আগে পড়েছিলাম যে L1 স্পেস ইজ নট রিফ্লেক্সিভ। ঠিক, কারণ L1 স্টার সেটা আইসোমরফিক উইথ L ইনফিনিটি, আর L1 এর ডাবল স্টার সেটা আইসোমরফিক উইথ L ইনফিনিটি স্টার, বাট L ইনফিনিটি স্টার ইজ নট L1, but L infinity star is not L1, therefore L1 is not reflexive. এটা আমরা আগে আলোচনা করেছিলাম। ওকে, বোঝা গেল? এনি কোশ্চেন কারো? ওকে, ভেরি গুড। এবার আমরা পড়ব অর্থ নর্মাল সিস্টেম। অর্থ নর্মাল সিস্টেম মানে সিস্টেম মানে বেসিক্যালি একটা কালেকশন অফ ভেক্টরস। একটা কালেকশন অফ ভেক্টর বা সাবসেট ভাবতে পারো, সাবসেট ইআই, হ্যাঁ, অফ এইচ, মানে এইচ এর একটা সাবসেট, তার এলিমেন্ট গুলো হচ্ছে কি ইআই, is said to be orthonormal, orthogonal। আগে আচ্ছা আমরা আগে orthogonal বলি, if ei perpendicular to ej whenever I not equals to j, মানে এরা হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টরস। তার মানে কি এখান থেকে ইন আদার ওয়ার্ডস is a subset of mutually perpendicular vectors। ঠিক আছে, তার মানে যে কোনো দুটো যদি আলাদা হয় তাহলে তারা একে অপরের পারপেন্ডিকুলার হবে। যেমন আমরা R3 তে তিনটে ভেক্টর দেখালাম ij k, তারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, তাহলে ij k এর যে সেটটা সেটা একটা অর্থোগোনাল সিস্টেম। এটা হচ্ছে অর্থোগোনাল বলছি, ওকে। তাহলে অর্থোনর্মাল কাকে বলে? তাহলে এবার দেখো, ei is orthonormal if ei is orthogonal and, তাহলে অর্থোগোনালের সঙ্গে আরেকটা এক্সট্রা কন্ডিশন হবে যে প্রত্যেকটা নর্ম যদি 1 হয়। ঠিক আছে, প্রত্যেকটা নর্ম যদি 1 হয় তাহলে সেটাকে আমরা বলছি অর্থোনর্মাল। অর্থোগোনাল মানে পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার, আর অর্থোনর্মাল মানে হচ্ছে প্রত্যেকটা নর্ম যদি 1 হয় প্লাস তারা একে অপরের পারপেন্ডিকুলার হয়। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের অর্থোনর্মাল সিস্টেম। অর্থোনর্মাল সিস্টেম বলে দাও। ঠিক আছে, ব্যাপারটা নিশ্চয় বোঝা গেল। অর্থোনর্মাল সিস্টেম কি কাকে বলছি আমরা। আচ্ছা, তো এইভাবে যদি আমরা দেখি তাহলে L2 স্পেস যেটা আছে না, L2 স্পেস এক্সাম্পল, L2 স্পেস, তাহলে এখানে en ডিফাইন করো, en is equals to 0 0 0 1 0 0 সব 0, সরি, যেখানে এইটা হচ্ছে nth পজিশন, তাহলে nth পজিশনে 1, বাকি সব জায়গায় 0, সেইটা হচ্ছে en ভেক্টর। তাহলে দেখো এই যে কালেকশনটা তুমি পাচ্ছ such that n belongs to ক্যাপিটাল N
is a an orthonormal system। বোঝা গেল? তাহলে L2 স্পেসে এইটা একটা অর্থোনর্মাল সিস্টেম হবে। তুমি চেক করে নাও, কারণ ই আই আর ই জে দুটোকে তুমি যদি ডট প্রোডাক্ট করো তাহলে 0 হয়ে যাবে, আর প্রত্যেকটা নর্ম কিন্তু 1। তুমি এগুলো ভ্যালু বের করে দেখো। হ্যাঁ, সো ভেরিফাই en perpendicular to em for n not equals to m। খুব ইজি কিন্তু, হ্যাঁ, একদম ভয় পাওয়ার কিছু নেই। 1, তার মানে en আর em এইটাকে এইভাবে লেখা হয় অনেক সময়, ডেল্টা এন এম। হ্যাঁ, এটাকে ওই যে ক্রনেকার ডেল্টা নোটেশন, হ্যাঁ, ক্রনেকার ডেল্টা নোটেশন, মানে এন এম যখন 1 হবে, এই সেম হবে, তখন ভ্যালু 1 দেবে, আর যদি আলাদা হয় তাহলে 0 দেবে। তাহলে এই যে ইনার প্রোডাক্টটা পাচ্ছ সেটা একটা ক্রনেকার ডেল্টার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। ঠিক আছে, অর্থোনর্মাল মানে এই 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 ভ্যালু এইরকমই হবে। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছ? আর if an orthonormal system of H is countable we can enumerate its elements in a sequence। মানে বুঝতে পেরেছো, মানে 1 2 3 করে আমরা লিখতে পারি, মানে E1 E2 E3। যদি এই সিস্টেমটা তোমার কাউন্টেবল হয় তাহলে তো অবভিয়াসলি লেখা যাবে। ঠিক আছে, তার মানে সব হিলবার্ট স্পেসেই কি অর্থোনর্মাল সিস্টেমকে কাউন্টেবল আকারে লেখা যাবে? সেটা লেখা যাবে, নাও যেতে পারে। ঠিক আছে, তো সেপারেবল স্পেস যদি হয় তাহলে একটা কাউন্টেবল এরকম সিস্টেম তুমি পাবেই। মানে সব সব অর্থোনর্মাল সিস্টেমই তখন কাউন্টেবল হয়ে যাবে। কিন্তু যদি সেপারেবল না হয় তাহলে একটা আনকাউন্টেবল অর্থোনর্মাল সিস্টেম পাওয়া সম্ভব। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে তাহলে এই অবধিই থাক, এর বেশি পড়ালে তোমাদের মাথায় আর ঢুকবে না। ওকে, বলো, বুঝতে হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে জিনিসগুলো? হ্যাঁ স্যার, আরেকবার রিভাইজ করলে ঠিক হ্যাঁ বোঝা হ্যাঁ যাবে। হ্যাঁ, ভিডিওগুলো আরেকবার রিভাইজ করে নেবে, তাহলে অনেক ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। এগুলো একদম কনসেপচুয়াল জিনিস। হ্যাঁ, তো আমি তো একদম গভীরে যাচ্ছি না, যেগুলো রেজাল্ট সেগুলোই আমি তোমাদেরকে বলছি, প্লাস ওগুলো বোঝাচ্ছি। থিওরেম গুলো পড়তে গেলে আমার মাথা ঘুরে যাবে। হ্যাঁ মানে প্রুফ গুলো পড়তে গেলে। হ্যাঁ আমি তো জিওমেট্রি দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ স্যার। ঠিক আছে, রাখলাম।